ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় থেকে যে 2 অথবা 3 নম্বরের যে প্রশ্নগুলি হতে পারে সেগুলো একটু বলে দিই, তোমরা একটু চাইলে লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? এর উত্তরটা হলো, ভূগর্ভের মধ্যে প্রচণ্ড চাপ ও তাপে ভূ অভ্যন্তরের সকল পদার্থসমূহ গলিত বা অর্ধগলিত অবস্থায় আছে। এই গলিত বা অর্ধগলিত পদার্থসমূহকে ম্যাগমা বলে। পরের প্রশ্ন দেখো, লাভা কাকে বলে? উত্তরটা লিখে নাও। ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। পরের প্রশ্ন, আগ্নেয়গিরির মুখ বা জ্বালামুখ বলতে কী বোঝো? উত্তর, আগ্নেয়গিরির সর্বোচ্চ অংশ যেখান থেকে লাভা বের হয় সেটিকে আগ্নেয়গিরির মুখ বা জ্বালামুখ বলা হয়। পরের প্রশ্ন, শিয়াল কি? উত্তর, শিয়াল বা মহাদেশীয় ভূত্বক হল ভূত্বকের ওপরের অংশ, যা প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। ভূত্বকের এই অংশটি শিয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন, সীমা কি? সীমা। উত্তর, সীমা বা মহাসাগরীয় ভূত্বক হল ভূত্বকের নিচের সর্বাপেক্ষা ভারী অংশ, যা প্রধানত সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সীমা ভূত্বক সমুদ্রের তলদেশের সামান্য পলিস্তর বাদ দিয়ে বাকি এলাকা দ্বারা গঠিত হয়। পরের প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ার সম্পর্কে টিকা লেখো। উত্তর, অ্যাসথেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার অর্থ দুর্বল স্তর। শিলামণ্ডলের নিচে বা গুরুমণ্ডলের ওপরের সান্দ্র ও নমনীয় স্তরটি হল অ্যাসথেনোস্ফিয়ার। মনে করা হয় 100 কিমি থেকে 250 কিমি গভীরতা পর্যন্ত অঞ্চলটি বিস্তৃত। পরের প্রশ্ন, ভূত্বক বলতে কী বোঝো? উত্তর, ভূত্বক অর্থাৎ ক্রাস্ট হল পৃথিবীর সবচেয়ে উপরে অবস্থিত স্তর, যা কঠিন, হালকা ও পাতলা হয়। এটি পৃথিবীর পুরো শেষ অংশ। এর গভীরতা প্রায় 30 কিমি হয়। পরের প্রশ্ন, ক্রোফেসিমা ও নিফেসিমা কি? উত্তর, ক্রোফেসিমা এর উত্তরটা হলো, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরটির নাম ক্রোফেসিমা। আর নিফেসিমা এর উত্তরটি হলো, গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম এর প্রাধান্য দেখা যায়। এই স্তরের নাম নিফেসিমা। পরের প্রশ্ন, শিলামণ্ডল বলতে কী বোঝো? উত্তর, সমগ্র ভূত্বক এবং গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে গড়ে উঠেছে শিলামণ্ডল। পরের প্রশ্ন, নিফে বলতে কী বোঝো? উত্তর, পৃথিবীর কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে গঠিত হওয়ায় কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। পরের প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ারকে বিক্ষুব্ধ মণ্ডল বলে কেন? উত্তর, ভূপৃষ্ঠের তাপ ও চাপের একটি প্রকার বিক্ষোভ প্রক্রিয়া হয়। এই বিক্ষোভ প্রক্রিয়ার ফলে অ্যাসথেনোস্ফিয়ারের পদার্থসমূহ অর্ধতরল অবস্থায় থাকে এবং স্থিতিস্থাপক হয়। এই মণ্ডলে ম্যাগমা নামক অংশ রয়েছে, যা ভূপৃষ্ঠের দুর্বল ফাটল পথে বাইরে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাত ঘটায়। অগ্ন্যুৎপাতের ফলে ভূমিরূপেরও পরিবর্তন হয়। এই কারণে তীক্ষ্ণ মণ্ডল বা বিক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। এবার আমরা চলে যাব পরের চ্যাপ্টার। তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে দেখবে যে সকল প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলি বলছি, তোমরা চাইলে একটু লিখে নিতে পারো। অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? এই পাত সীমানার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, যে সীমানা বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে ভূ অভ্যন্তরভাগে যে ফাটলের সৃষ্টি হয় তা দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে শীতল জমাটবদ্ধ হয়ে নতুন ভূত্বক গঠন করে। একে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা বলে। আচ্ছা, বৈশিষ্ট্য হিসেবে আমরা
প্রথম বৈশিষ্ট্য বলছি, এই পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, সমুদ্রের তলদেশের দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে গিয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। পরের প্রশ্ন দেখো, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে? উত্তর, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের মুখোমুখি এগিয়ে আসে তাকে অভিসারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন, পাত বলতে কি বোঝো? শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো? এই পাত বলতে কি বোঝো অথবা শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো? উত্তর, শিলামণ্ডলের অন্তর্গত সমস্ত ছোট বড় পাতলা অনমনীয় ও কঠিন অংশগুলি বহি গুরুমণ্ডলের স্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে এবং এই অংশগুলিকে পাত বলে। পরের প্রশ্ন, টিকা লেখো, মহীসঞ্চরণ তত্ত্ব অথবা মহীসঞ্চরণ তত্ত্ব এর মূল কথা কি? উত্তর, মহীসঞ্চরণ তত্ত্ব এর মূল প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। 1912 সালে আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ তত্ত্ব অনুসারে প্রায় 300 কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত স্থলভাগে একটিমাত্র ভূখণ্ড হিসেবে অবস্থান করত যার নাম প্যানজিয়া, এবং প্যানজিয়াকে ঘিরে একটিমাত্র সমুদ্র অবস্থান করত যার নাম প্যানথালাসা। পরবর্তী সময়ে প্যানজিয়া অনেকগুলি খণ্ডে ভেঙে যায় এবং বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। মহাদেশীয় ভূত্বক বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক এর উপর সঞ্চারিত হতে শুরু করে। বিভিন্ন দিকে মহাদেশগুলির এই স্থানান্তর বা চলনকে ওয়েগনার তার তত্ত্বে মহীসঞ্চকরণ নামে অভিহিত করেছেন। এরপর আমরা চলে যাব পরের চ্যাপ্টার, শিলা চ্যাপ্টারের মধ্যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হবে, শিলা বলতে কি বোঝো? উত্তর, প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে শিলা বলে। পরের প্রশ্ন, আগ্নেয় শিলা বলতে কি বোঝো? উত্তর, পৃথিবী সৃষ্টির সময় ভূ অভ্যন্তরের উত্তপ্ত আগ্নেয় পদার্থ যেমন ম্যাগমা ও ভূপৃষ্ঠে নির্গত লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে বলে আগ্নেয় শিলা। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি। আচ্ছা, আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে আগ্নেয় শিলার অন্য নাম প্রাথমিক শিলা কেন? উত্তরটা হবে, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত এবং তরল অবস্থা থেকে তাপ বিকিরণের মাধ্যমে শীতল এবং কঠিন হওয়ার সময় পৃথিবীতে প্রথমে আগ্নেয় শিলা তৈরি হয়। এই শিলা গঠিত হওয়ার পর পাললিক বা রূপান্তরিত শিলা গঠিত হয়। পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হওয়ার কারণে আগ্নেয় শিলাকে আদি শিলা বা প্রাথমিক শিলা বলে। পরের প্রশ্ন, নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? উত্তর, ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে তরুণ লাভা রূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। এই লাভা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা। উদাহরণ হিসেবে বলতে পারি ব্যাসল্ট। পরের প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? উত্তর, আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড় পর্বত, মালভূমি এবং সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর, মহাসাগর, নদী বা হ্রদের স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে এই পলি জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। উদাহরণ হিসেবে বলতে পারি বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর ইত্যাদি। পরের প্রশ্ন, জীবাশ্ম কি? উত্তর, পাললিক শিলা সৃষ্টির সময় সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে পলি জমা হয়। তার মধ্যে সামুদ্রিক উদ্ভিদ বা মৃত প্রাণীর দেহ চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায়। অনেক সময় পাথরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রথিত হয়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে তার ছাপ থেকে যায়। এইভাবে উদ্ভিদ বা প্রাণীর দেহ পাথরে পরিণত হলে শিলাটির মধ্যে তাদের দেহাবশেষের যে ছাপ থেকে যায় তাকে জীবাশ্ম বলে। পরের প্রশ্ন,
রূপান্তরিত শিলা কাকে বলে? উত্তর, দীর্ঘ সময় ধরে ভূত্বকে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয় শিলা ও পাললিক শিলায় পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়, তাই এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা নিস, মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট প্রভৃতি। পরের প্রশ্ন, স্ট্যালাকটাইট বলতে কী বোঝো? উত্তর, চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে সৃষ্ট কার্স্ট ভূমিরূপের মধ্যে চুনাপাথরের গুহা থাকে। সেখানে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকটাইট বলে। পরের প্রশ্ন, স্ট্যালাগমাইট বলতে কী বোঝো? উত্তর, গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা পাথরের দণ্ডকে বলে স্ট্যালাগমাইট। আচ্ছা, পরের প্রশ্ন, কার্স্ট ভূমিরূপ বলতে কী বোঝো? উত্তর, চুনাপাথরযুক্ত অঞ্চলের নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম কার্স্ট ভূমিরূপ। পরের প্রশ্ন, খনিজ কাকে বলে? উত্তর, শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। উদাহরণ দেওয়ার দরকার নেই, যাই হোক। পরের প্রশ্ন দেখো, অভ্র কয় প্রকার ও কী কী? উত্তর হবে অভ্র দুই প্রকার, মাস্কোভাইট এবং বায়োটাইট। পরের প্রশ্ন, জিপসাম বলতে কী বোঝো? জিপসাম। উত্তর, জিপসাম হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। আর যদি জিপসামের ব্যবহার পড়ে তাহলে উত্তরটা হবে সিমেন্ট শিল্পে, সার তৈরি ইত্যাদি কাজে জিপসাম ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? উত্তর, ছোটনাগপুর মালভূমিতে বিভিন্ন খনিজ সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন লোহা, বক্সাইট, তামা, অভ্র, গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট ইত্যাদি। এই কারণে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। এখানকার মানুষের প্রধান জীবিকা খনিজ সম্পদ উত্তোলন এবং খনিভিত্তিক শিল্প। পরের প্রশ্ন, রেগোলিথ কি? উত্তর, বিভিন্ন প্রকারের শিলা সুদীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত এবং চূর্ণ বিচূর্ণ হতে থাকে। আবহবিকার এইভাবে শিলাকে চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত করতে সাহায্য করে। এই জন্য চূর্ণ বিচূর্ণ এই পদার্থগুলিকে রেগোলিথ বলা হয়। এর সঙ্গে জলবায়ু এবং বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণের ফলে ধীরে ধীরে মাটির সৃষ্টি হয়। পরের প্রশ্ন, শিলাচক্র কাকে বলে বা এই শিলাচক্র সম্পর্কে টিকা লেখো। এটা আর বলছি না, তোমরা একটু দেখে নিও বই থেকে। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, তোমাদের বড় প্রশ্নের মধ্যে পড়তে পারে উৎপত্তি এবং গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো এবং প্রতিটি বিভাগের একটি করে পরিচয় দাও। ওকে, যদি বড় প্রশ্ন পড়ে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের চ্যাপ্টার, অর্থাৎ চাপ বলয় এবং বায়ুপ্রবাহ। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 অথবা 3 নম্বরের, সেগুলো হলো বায়ুর চাপ কাকে বলে? উত্তর, আবহাওয়া ও জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বায়ুর চাপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য পদার্থের মতো বায়ুকেও নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই অন্যান্য পদার্থের মতো বায়ুর ও ওজন আছে। বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ দেয়, একেই বলে বায়ুর চাপ। সব জিনিসের উপর বায়ুর চাপ পড়ে, এমনকি আমাদের দেহের ওপর বা চারপাশেও বায়ুর প্রবল চাপ রয়েছে। পরের প্রশ্ন, বায়ুচাপ বলয় কাকে বলে? আর পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে তাদের নাম লেখো। উত্তর, পৃথিবীপৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে অক্ষাংশ বরাবর সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে বলয়ের আকারে পৃথিবীকে বেষ্টন করে আছে, এগুলিকেই বায়ুচাপ বলয় বলে। আর পৃথিবীতে 7টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে, যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়,
কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এটা বড় প্রশ্ন রয়েছে 3 নম্বরের পরে। আচ্ছা, তারপরে প্রশ্ন, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? অথবা ক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলে কেন? এর উত্তরটা তোমরা দেখবে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ উভয় গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। পরের প্রশ্ন, কর্কটীয় ও মকরীয় অঞ্চলকে শান্ত বলয় বলার কারণ কি? উত্তর, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ বাতাস উপরে উঠে শীতল হয়ে কর্কটীয় ও মকরীয় বলয়ে নেমে আসে। আবার সুমেরু এবং কুমেরু অঞ্চলের ঠান্ডা বায়ুও এখানে নেমে আসে, ফলে এখানে বায়ুর উচ্চচাপ বিরাজ করে। আচ্ছা, পরের প্রশ্ন, টিকা লেখো গর্জনশীল 40। এটা খুব গুরুত্বপূর্ণ। উত্তর, দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে গর্জনশীল 40 বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, সাময়িক বায়ু কাকে বলে? উত্তর, দিন ও রাতের কিংবা বছরে একটি নির্দিষ্ট ঋতুতে তাপমাত্রার পার্থক্য অনুসারে নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে। পরের প্রশ্ন, স্থানীয় বায়ু কাকে বলে? আচ্ছা, সাময়িক বায়ুর উদাহরণ যদি পড়ে তাহলে তোমরা লিখবে স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু ইত্যাদি। আচ্ছা, পরের প্রশ্ন, স্থানীয় বায়ু কাকে বলে? উত্তর, স্থানীয় বায়ু হলো পৃথিবীর নিকটবর্তী ভূ প্রকৃতি এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে উষ্ণতা এবং চাপের পার্থক্যের জন্য পৃথিবীর বিভিন্ন সময়ে উৎপত্তি ঘটে। এই স্থানীয় বায়ু বিভিন্ন নামে পরিচিত, যেমন পম্পেরো, মিস্টাল, বোরা, লু, চিনুক, ফন ইত্যাদি। আচ্ছা, পরের প্রশ্ন, ফেরেলের সূত্র কাকে বলে বা টিকা লেখো ফেরেলের সূত্র। উত্তর, পৃথিবীর অভিজ্ঞত গোলাকৃতির জন্য পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান হয় না। নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে আবর্তনের বেগ ক্রমশ কমে যায়। এটি মানবজীবন, ভূপৃষ্ঠে, বায়ু প্রবাহে, সমুদ্র স্রোতে প্রভৃতি উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সমস্যার সৃষ্টি করে। তাই বায়ুর প্রবাহপথ বেঁকে যায় বা তার গতি বিক্ষেপ ঘটে। আমেরিকার বিখ্যাত আবহবিদ উইলিয়াম ফেরেল 1856 খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন বলে গতিশীল বস্তুর দিক বিক্ষেপ সংক্রান্ত এই নিয়মটিকে ফেরেলের সূত্র বলে। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর, পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো গতিশীল বস্তুর উপর এক প্রকার বল কাজ করে, যা পৃথিবীর ওপর কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটায়। তাকে কোরিওলিস বল বলে। পরের প্রশ্ন, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন? উত্তর, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। এই বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে প্রবাহিত হয়। আগেকার দিনে বড় বড় পালতোলা বাণিজ্যিক জাহাজে আয়ন বায়ুর সুনির্দিষ্ট গতিপথ ধরেই বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত। তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আচ্ছা, এরপরে তোমরা করবে বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উচ্চতা বৃদ্ধি পেলে ভূপৃষ্ঠের তাপমাত্রা হ্রাস পায় এবং তাপমাত্রা কমে যায়। একে তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার বলা হয়। কিন্তু কোনো কোনো সময় উচ্চতা অনুসারে উষ্ণতা না কমে বরং বেড়ে যায়, একেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। আচ্ছা, এরপরে তোমরা করবে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? উত্তর, অ্যানাবেটিক বায়ু এর উত্তরটা বলছি। দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের উপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না, বরং কিছুটা শীতলেই থাকে। এর ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে ওপরের দিকে ওঠে। এরই নাম অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। আর ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? এর উত্তরটা হলো
রাতের বেলা পর্বতের ঢালের উপর স্থিত বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচে নেমে উপত্যকায় অবস্থান করে। এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ুও বলা হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন করবে ঘূর্ণবাত বলতে কী বোঝো? উত্তর, ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ করে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে গেলে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে উচ্চচাপ থাকে। এই অবস্থায় চারিদিকের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস প্রবল গতিতে কুণ্ডল আকারে পাক খেতে খেতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এই কেন্দ্রমুখী তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহকে ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় বলা হয়। তারপরের প্রশ্ন করবে তোমরা, প্রতীপ ঘূর্ণবাত বলতে কী বোঝো? উত্তর, কোনো স্বল্প পরিসর স্থানে বায়ুর উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরে থাকে নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হয়। একে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। পরের প্রশ্ন তোমরা করবে 3 নম্বরের একটা প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক কেমন? আচ্ছা, পরের প্রশ্ন করবে পশ্চিমা বায়ু কাকে বলে? উত্তর, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাদের পশ্চিমা বায়ু বলে। পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ায় এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। আচ্ছা, এরপরে প্রশ্ন করবে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম বলতে কী বোঝো? ওকে, এটা 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এর উত্তরটা হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম নামে পরিচিত। আর নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি থাকায় বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তাই কোনো পার্শ্বপ্রবাহ বোঝা যায় না, তাই একে নিরক্ষীয় শান্ত বলয় বলে। নাবিকরা আবার একে ডোলড্রাম নামকরণ করেছেন। আচ্ছা, সারা বছরই নিরক্ষীয় অঞ্চল লম্বাভাবে সূর্যরশ্মি লাভ করে, ফলে বায়ুর উষ্ণতা বেশি। আবার স্থলভাগের পরিমাণ বেশি থাকায় জলীয় বাষ্পের যোগানও বেশি, ফলে এই অঞ্চলে বায়ুর নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপযুক্ত অঞ্চলে বাতাস উত্তপ্ত প্রবাহিত হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং ভূপৃষ্ঠের সমান্তরালে বাতাস প্রবাহিত হয় না বলে শান্ত অবস্থা বিরাজ করে। তাহলে এই ছিল আমাদের 4টি অধ্যায়ের প্রশ্ন। আশা রাখছি তোমরা এর মধ্যে যথেষ্ট কমন পেয়ে যাবে। এগুলোই ভালো করে প্রস্তুতি নিয়ে যাও, আর চাইলে খাতায় লিখে লিখে তোমরা এখন থেকে মুখস্থ করা শুরু করে দাও। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ পরপর পরীক্ষার আগে আমরা এইভাবে প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেবো। এটা শুধুমাত্র মুখে বললাম, কিন্তু এর আগের অন্যান্য ক্লাসের বা অন্যান্য ভিডিও আমরা আপলোড করেছি সাজেশন নোট সহ। সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়।